এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। আজকে শিক্ষাঙ্গনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর সুমেধা ব্যানার্জি, গোলাহাট হাই স্কুল পূর্বস্থলী দক্ষিণের। তিনি টিচার, একজন খুব সুবক্তা এবং অত্যন্ত সচেতন একজন শিক্ষিকা, সমাজ সচেতন শিক্ষিকা। তিনি অনেক কাজ করেন, শুধুমাত্র স্কুলে গিয়ে পড়ান সেটুকুই নয়, ছাত্রীদের মানুষ করার কারিগর একজন বলা যায়, এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার বিচরণ আমরা খুবই সমৃদ্ধ হচ্ছি। আর এর আগেও তাকে আমরা নিয়ে এসেছিলাম, বিভিন্ন বিষয় সম্পর্কে, তিনি শিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছেন এবং আজকে করবেন। আজকেও মূলত সাম্প্রতিক বিভিন্ন বিষয়, নতুন নতুন যে সব শিক্ষানীতি সেন্ট্রাল এবং রাজ্যে সব মিলিয়ে আমরা NEP, NCF, ওয়েস্ট বেঙ্গল স্টেট যে নিউ এডুকেশন পলিসি এবং সমস্ত কিছু, সাম্প্রতিক শিক্ষার পরিবেশ, যে একটা টিচারদের কী অবস্থা, চাকরি হারাদের কী অবস্থা, এবং কি নতুন করে আবার যে পরীক্ষা SSC চালু হচ্ছে, সেটা কী ব্যাপারে, তার কতটা সমাজে তার প্রভাব পড়বে এবং কতটা আদৃত হবে। যে একটা আমাদের রাজনীতির পালাবদল হয়ে গেল, সেটা শিক্ষার ক্ষেত্রে কোনো রকম আশঙ্কা, ভীতি না আশাপ্রদ কিছু আমরা ভাববো, সেটাও ব্যাপার একটা। তো সব কিছু নিয়ে আমরা আজকে সুমেধা ম্যাডামকে পেয়েছি। তো তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা তাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওর পক্ষ থেকে, মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে এই একটা ধরুন রাজনৈতিক একটা পালাবদল, 15 বছর 34 বছর একটা রকম চলেছিল, আমরা বুঝতে পেরেছিলাম যেরকম এই অবস্থা শেষের দিকে খুব। তো সবচেয়ে বড় মানুষের একটা অহংকার, একটা বিশাল অহংকার এসে যায় যে তোমরা 34 বুদ্ধদেব বলেছিলেন, আমরা 234। তো এইরকম একটা তো সেই রকম অবস্থার মধ্যে এখনও আমরা দেখেছি, এর আগেও, নির্বাচনের আগেও আমাদের মুখ্যমন্ত্রী তদানীন্তন মমতা ব্যানার্জি বলেছিলেন যে তিনি আবার ক্ষমতায় আসছেন, একদম পুরো অ্যাসিওরেন্স দিয়েছিলেন। তো সেটাও একটা ব্যাপার। আবার কে ক্যান্ডিডেট করবে, কাকে করা হবে, কাকে করা হবে না, সেটা তার নিজস্ব ব্যাপার একদম। তো এটাও অনেকে মেনে নেয়নি। তো গণতান্ত্রিক ভিত্তিতে প্রার্থী ঠিক করা হয়নি বলে অনেকের অভিযোগ। আবার নতুন যে সরকার এসেছে, তাদেরও বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। তো সে ব্যাপারেও শিক্ষার ক্ষেত্রে কতটা এটা ফলপ্রসূ হবে নতুন সরকারের যে নীতি, তো সব মিলিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই যে পালাবদল হলো, এটা একটা 34 বছর পর হয়েছিল, আবার 15 বছর পরে। তো শিক্ষাক্ষেত্রে এটা প্রভাব কতটা পড়বে বলে মনে হয়?
শিক্ষাক্ষেত্রে তো প্রভাব পড়তে শুরু হয়েছে। আপনারা জানেন যে এখন ভারপ্রাপ্ত রয়েছেন আমাদের শিক্ষা দপ্তরে, এবং এই মুহূর্তে কিছু কিছু অর্ডার বেরিয়েই গেছে। সবার আগে যে প্রার্থনা সঙ্গীতে, সেটা আগেও অর্ডারটা বেরিয়েছিল ফেব্রুয়ারি মাসে, আমিও করিয়েছিলাম, বন্দে মাতরম 6টা স্তবক 3 মিনিট 10 সেকেন্ডে গানটা সম্পূর্ণ করতে হবে। তো কিন্তু এখন এটা ম্যান্ডেটরি হয়েছে। এটা মানে সকাল থেকে যদি বলতে শুরু করি তাহলে এটা একটা বিরাট চেঞ্জ, যেটা প্রত্যেকটা টিচারকে মানে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে কি করে করাবে। যেটা যদিও সেটা আমি অলরেডি করেছি, কারণ ওই অর্ডারটা আমি সবই সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের যে অর্ডারগুলো থাকে মানি, তো তাই জন্যে আমি সেটা করেছিলাম। এবং আমি দেখেছিলাম আর আমি কিছু করালে প্রাইমারি বাচ্চাদেরও করাই, ওরাই বা কেন বাদ যাবে। তো প্রাইমারি বাচ্চারা আর আমার ভাইয়ের বাচ্চারা, মেয়েরা, তারা করেছিল, ছেলেগুলো অত আগ্রহ করেনি। আর তখন আমি ম্যান্ডেটরি ছিল না বলে করতে পারিনি, কিন্তু গানটা অবশ্যই একটু এত সময় একটা প্রার্থনা সঙ্গীতে বেশ শক্ত, এবং দ্বিতীয় স্তবক যেটা আছে সেটা অনেকটা খুব কঠিন, আর এটা সময় এত লাগবে। এটা 56 সেকেন্ডের মধ্যে না 52 সেকেন্ড, আমাদের 52-র মধ্যে। তো এটা তাহলে ক্লাসের একটা প্রভাব পড়বে। হ্যাঁ, যদি আমরা সঙ্গীতেই এতটা সময় চলে যায়, হ্যাঁ, জাতীয় সঙ্গীত থাকবেই, আমাদের জনগণমন থাকছে, এটা কিন্তু আগে করতে হবে, এটা জাতীয় সঙ্গীতের আগে করতে হবে, তাহলে লোকে বোর ফিল করবে। হ্যাঁ, না, এটা যেহেতু এটা ন্যাশনাল সং, রাষ্ট্রগীত, এটা আগে করতে হবে, তারপর জনগণমন। তো এটা কি প্রত্যেকে কি, আপনার কি মনে হয় এটা কি মেনে নেবে সবাই? এটা এখন টিচারদের তো করাতেই হবে, কারণ এটা যেহেতু আমাদের আরেকটা পরিবর্তন হচ্ছে এমসিতে। আগে এই এত বছর কোনো নির্বাচন হয়নি, সরকার ঠিক করে দিত কারা এমসিতে থাকবে। একটা ছিল শিক্ষানুরাগী, সে কতটা শিক্ষানুরাগী না ব্যবসায়ী সেটা পরের কথা, কিন্তু গ্রামের লোক ছিল, তারা থাকতো। কেউ আলু বেচতো, কেউ পটল বেচতো, সে শিক্ষানুরাগী, এরকম একটা প্রশ্ন ছিল। তো তবু কিছু কিছু পোস্টে ছিল যে গ্র্যাজুয়েট হতে হবে, এরকম ছিল আগে। আমি জানি বর্ধমান রাজ কলেজে একজন প্রেসিডেন্ট হতে এসেছিলেন, হ্যাঁ, আমাদের জিবি প্রেসিডেন্ট। তো তিনি বলছেন যে তার নাম পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে প্রিন্সিপাল বলছিলেন যে তার কাছে সার্টিফিকেটটা চাইলাম, তিনি দিতে পারেনি আর। না, হ্যাঁ, তো সেখানে একটা মিনিমাম একটা রাজ কলেজের মতো, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান, নামকরা, হ্যাঁ, নামকরা প্রতিষ্ঠান। তো সেখানে এক সময় বাংলার আমাদের বর্ধমানে প্রেসিডেন্সি বলা হয়, তো সেখানে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে, হ্যাঁ, উদগ্র বাসনা, হ্যাঁ। তো কিন্তু এদিকে যে আমার কোয়ালিফিকেশন নেই, হ্যাঁ। তো আমাদের প্রিন্সিপাল আমাকে বলছেন যে আমি চেয়েছিলাম 6 মাস পরেও পাইনি। তো এরকম লোকের জন্য এখন একটা ভালো পরিবর্তন হয়েছে, এখন নির্বাচনটা ফিরবে। একটা জায়গা থাক, এটা কলেজে পড়াতে, কলেজে অন্তত আমরা জানি যে আমরা পড়াতে গেলাম মাস্টার বা আরো অনেক কিছু লাগে, হ্যাঁ, আমার তো 2-3টে মাস্টার, তো সেটা আরো অনেক বিষয় আছে, কিন্তু সেটা বড় কথা নয়, চর্চাটা মূল বিষয়। হ্যাঁ, তো চর্চাই আজকাল কেউ করে না। হ্যাঁ, এই জন্য একটা যাদের চর্চার দিনরাত সময় নেই কোনো রকম, তাদের একটা মিনিমাম একটা কোয়ালিফিকেশন, অন্তত অনার্স ডিগ্রি না হলে কলেজে শিক্ষানুরাগী মানে সোকল নয়। তো এবার নির্বাচন ফিরছে, এবং 17টা গার্জেন মতো মানে ম্যাক্সিমাম বোধহয় থাকতে পারবে, এর অর্ডার কপি বেরোবে। এবং আমার মনে হয় জিবিতে যাদেরকে নেওয়া হয় প্রত্যেকে যারা শিক্ষার সঙ্গে যুক্ত থাকে, হ্যাঁ, মানে শিক্ষার সংশ্লিষ্ট, এমন এমন লোক আসবে যারা শিক্ষা, একটা কাউন্সিলর হয়তো সে 4 পাস, হ্যাঁ, এরা সে বুঝবে কি করে, একটা কাউন্সিলরও ঢুকে পড়লো সে শিক্ষানুরাগী। না, সে কাউন্সিলর হলে সে সময়ও তো পাবে না, তাহলে মিটিং গুলো তো করতে হবে, 4টে মিটিং করতে হবে। হ্যাঁ, তো সেটা মিটিং হয়, স্কুলে মিটিং হয় না, এবং একটা যোগ্যতা থাকা চাই। এবং সে এখানে যোগ্যতাটা কেন আমি বলছি, কেননা এক্ষেত্রে তাদের পড়াশোনার সময় নেই, চর্চার সময় নেই, ওইটাই মাপকাঠি হিসেবে তাদেরকে ঢুকতে হবে। হ্যাঁ, একটা মিনিমাম যোগ্যতা। এবার এমন যারা শিক্ষার সঙ্গে, তিনি মেবি স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার, হ্যাঁ, আমার নিশ্চিত মালিক, হাটগোবিন্দ কলেজে তিনি জিবি প্রেসিডেন্ট। আমি ওই কলেজে বেশ কিছু কয়েক বছর পড়িয়েছি।
তো যাক তিনি একটা শিক্ষার সঙ্গে যুক্ত, হ্যাঁ, বোঝেন ব্যাপারগুলো, এই রুলস এই লগুলো বোঝেন, না বুঝলে তো মুশকিল। কিছুটা অন্তত বুঝতে হবে। এমন এমন জায়গায় লোকে জিবি পেশেন্ট হতে চলে আসছে যাদের সঙ্গে শিক্ষার কোনো যোগ নেই, আবার নামেই শিক্ষানুরাগীটাও সবচেয়ে একটা বড় ওখানে একটা মানে কি বলবো মানে আশ্চর্যের চিহ্ন না, শিক্ষানুরাগী এমন একজনকে মানে ঢুকিয়ে দিয়ে শিক্ষানুরাগী একজন যে কোনো রকম যোগ্যতা শিক্ষার যোগ্যতা নেই সেও শিক্ষানুরাগী হয়ে যাচ্ছে যোগ্যবর্তী। ওটা একটা সহজের পথ, একটা বাঁকা পথ একটা ঢুকিয়ে দেবো একজনকে শিক্ষানুরাগী, হ্যাঁ, আর কিছু পাচ্ছে না, উনি শিক্ষানুরাগী হিসেবে এখানে চলে যান। শিক্ষাগত কোনো ইয়ে নেই, কলেজের এক্স প্রিন্সিপাল নন, কোনো এক্স ডিসি নন, কোনো রকম একটা স্কুলের এক্স হেডমাস্টার নন, যেমন বিবেকানন্দ কলেজের একদিন জিবি পেয়েছেন অত্যন্ত যোগ্য লোক পরেশচন্দ্র সরকার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, দীর্ঘদিন হেডমাস্টারি করেছেন, শিক্ষার সঙ্গে যুক্ত, ভালো লাগে। কিন্তু এই যে ওই আমরাও সেরকম চাই, হ্যাঁ, এবং এইটা হচ্ছে এনইপি 2020 কে ফলো করে। এবার এনইপি 2020 যখন বেরোয় তখন আমাদের সরকার একটা মাঝামাঝি মানে আমাদের আগের সরকার একটা মাঝামাঝি পন্থা নেয়। এটা 2020-তে এনইপি বেরোয়, তো এসসিআরটির মদতে তারা এবং শিক্ষা দপ্তরের মদতে তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট নিউ এডুকেশন পলিসি 2023টা বিবৃত করে। ওখানে কিছু নেয় কিছু ছাড়ে, কিন্তু এখন বর্তমান আবহে এনইপি 2020-কে ফলো করতেই হবে। এবার এনইপি 2020 কিন্তু অনেক ভালো ভালো কথা স্টুডেন্টদের জন্য টিচারদের জন্য বলছে, কিন্তু টিচারদের জন্য যেগুলো বলছে সেগুলো হয়তো সমস্যা হতে পারে, কারণ এনইপি 2020 মানেই আপনাকে সিটেট পাস হতে হবে। এনইপি 2020 মানেই আপনাকে 50 আওয়ার্স সিপিডি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টটা করতে হবে। কার মাধ্যমে? নিষ্ঠার মাধ্যমে। নিষ্ঠা একটা ওয়েব পোর্টাল আছে, নিষ্ঠার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল অফ দ্য হেড অ্যান্ড টিচার্স ফর হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট। তো এই যেহেতু এটা হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট বলছে, তো যার ফলে এই ট্রেনিংটা না হলে কিন্তু টিচারদের ইনক্রিমেন্টটা আটকে যাবে। এটার ফর্ম ফিল আপ হচ্ছে দীক্ষা অ্যাপ আছে, আমারও ফেসবুকে এই নিয়ে পোস্ট বেরোবে, সকলে পোস্ট করছেও। তো এটা কিন্তু 31শে আগস্ট এই ফর্ম ফিল আপটা বন্ধ হয়ে যাবে। এই ফর্ম ফিল আপটা এখন চলছে দীক্ষা অ্যাপ ডাউনলোড করবেন, করে নিষ্ঠার এই ট্রেনিংটা করবেন। আর এই ট্রেনিংয়ের আবার ভাগ আছে, 3টে ভাগ আছে, মানে প্রাইমারির জন্য আছে, হ্যাঁ, তারপর আপনার হ্যাঁ, তো এই ভাগগুলো এরকম যে প্রথম ক্যাটাগরিকে বলছে স্ট্যান্ডার্ড কোর্সেস, তারপরটাকে বলছে প্রফিশিয়েন্সি কোর্সেস এবং তারপরেরটাকে বলছে অ্যাডভান্স কোর্সেস। এবার এই সব কিছুই কিন্তু ট্রেনিংগুলো স্যার হতো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি CIETর মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে হতো। তারপর দীক্ষা অ্যাপে হচ্ছে, এখন CIETর ওয়েব পোর্টালে সার্টিফিকেটগুলো পাওয়া যাচ্ছে না, ট্রেনিং পাওয়া যাচ্ছে, সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, দীক্ষা অ্যাপের মাধ্যমে করতে হচ্ছে। তো আমাদের মতো যারা ছিল, যারা করতে ভালোবাসতো, অনেকেই আছে, সংখ্যাটাও খুব কম না আবার বেশি তো কখনোই নয়, কিন্তু আছে কিছু কিছু যারা এগুলো করতো। কিন্তু এটা বলছে 50 আওয়ার সময় করতেই হবে, নইলে ইনক্রিমেন্ট পাবে না। তো টিচারদের যেমনি এই দুটো খুব বাধা স্যার, সিটেটটা আর এটা একটা সমস্যা। ঠিক তেমনি আগের কারিকুলাম টেক্সট বইগুলো পড়েছেন যেগুলো 2013-র পর হয়েছে, মানে পিকক মডেল, যেটা পিকক মডেল বলে যেটা মুখ্যমন্ত্রী বিগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুরু করেছিলেন, সেটা কিন্তু এখন সেই টেক্সট বুক সেই কারিকুলামগুলোও চেঞ্জেস হতে হবে, কারণ এই চেঞ্জের কথা এনইপি 2020-তে বলা আছে। আর ওই পিকক মডেলে অনেকটা চেষ্টা করেছিল সেন্ট্রাল বোর্ডের মতো বইটা করার, একটু কালারফুল বই, হ্যাঁ, কিন্তু অনেক অহেতুক অনেক কথা আছে ওগুলোকে, অনেক মানে CBSEর যে বই, একটা বাচ্চা যদি আছে স্যার, আপনার বর্ধমানে যারা কাটোয়ার মেয়েটা যে ফার্স্ট হয়েছে, বোর্ডেও ফার্স্ট হয়েছে, তারপর গিয়ে আপনার মানে জেলায় ফার্স্ট হয়েছে, তারপর গিয়ে উচ্চ মাধ্যমিকেও জেলায় ফার্স্ট হয়েছে, তারপর গিয়ে সে ড্রপ দিচ্ছে কি না, তাকে IIT অ্যাডভান্সে সে স্পেশাল, এই প্রবণতা খুব বেড়ে গেছে।
যে আমাকে পেতেই হবে। বছরে যে পেলো সেও তো আগের বছরে ছিল, কেউ 25-এ নিটে, পাস করা। হ্যাঁ কেউ নিট, কেউ বা অন্য কিছু, সব জায়গায় দেখছি। এটা এত খারাপ লাগছে যে ডাক্তার হতেই হবে ওকে, অন্য কোনো প্রফেশন নেই। তাকে বড় একটা ইঞ্জিনিয়ার হতেই হবে, এবং তার জন্য সে বছরে বছর গ্যাপ দিচ্ছে, শেষ করে দেখা গেলো ওটাও ওই দিক দুই ফুলি গেল। নিচের কি অবস্থা তো কাঁদছে। নিচে তো যা অবস্থা এখন। তো এবার ধরুন, এবার যে এখানে যে চক্র ধরা পড়ছে, ওর কি প্রকৃত চক্র ধরা পড়ছে এখনো ঠিক ধরা পড়েনি। আরে এবার যেটা হয়েছে 720-র মধ্যে 600 পুরো মানে নাম্বার ওয়াইজ পুরো মিলে যাচ্ছে, মানে হাদাদের জন্য বেরিয়েছে, ঠিক হয়েছে যে অপশনও মিলিয়ে দিয়েছে। তাহলে সে কত পাবে, সে একটা দুটো তো ঠিক করবেই। আবার 21 তারিখে আবার পরীক্ষা, মানে একজনের মন ভেঙে যাবে যে একটা প্রিপারেশন নিয়ে সুন্দর। কিন্তু আমার মেয়েই তো এবার দিচ্ছে, আবার রিনিট দিচ্ছে। তো চিন্তা করুন, তাহলে এরকম একটা তার বিরাট একটা মনের মধ্যে। তাহলে আমার বাচ্চাদের ড্রপ দিতে হচ্ছে কেন, এটা তো ভাবা দরকার। এভাবে কারিকুলাম করুন না যে সিবিএ, মানে যদিও বলা হয় ওয়ান নেশন ওয়ান কারিকুলাম ওয়ান স্যালারি ফ্রেমওয়ার্ক, এগুলো বলা হয়, সেটা নিয়ে একটু বলুন স্যার। ওয়ান নেশন কি ওয়ান কারিকুলাম হতে পারে না? এই যে থালাপাতি ও নিট স্ক্যামে কি বলে জানেন তো, উচ্চ মাধ্যমিক দেখে এদেরকে ভর্তি করে দেয় ডাক্তারিতে। তোমার উচ্চ মাধ্যমিক আর আমার উচ্চ মাধ্যমিক তো বাবা তফাৎ আছে বাবা, তাই না? এবার ও এখন এটাই তামিলদের মাথায় ঢুকিয়েছে। এবার আমার কথা, ওয়ান নেশন ওয়ান কারিকুলাম কি হওয়া উচিত না? যেমন আপনাদের কিন্তু ভোকেশনালটা কিন্তু ওয়ান নেশন ওয়ান কারিকুলাম, কত ভালো বলুন তো, কি সুন্দর রেলে চাকরি পেয়ে যায় টুক করে আইটিআই করে, তাই না? এমন করতে হবে যাতে কর্মক্ষেত্রে ধাবিত হতে পারে। নিশ্চয়ই, শুধু শুধু পড়ে করে আমি কিছুই করতে পারলাম না, আমি ফার্স্ট বয়, আমায় ড্রপ দিতে হচ্ছে। এটা কত দুর্ভাগ্য। কেন আমি আমার নিজের কনফিডেন্স নেই না, আমি আমার যোগ্যতা নেই। হ্যাঁ, অ্যাডভান্সে যে স্ট্রিম চাইছি, হয়তো টেক্সটাইল পাচ্ছে কি ধরুন আরো খারাপ কিছু, মানে খারাপ ঠিক বলবো না, মানে যেটা ও চাইনি, ওর কাছে চাইনি, ও চাইনি, ওর কাছে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বা যার কাটা খাই যায়, এইভাবে বলা ভালো না। খারাপ মন্দের কি আছে, সব ইঞ্জিনিয়ারই দরকার। এবার আমার এখানেও একটা বড় প্রশ্ন, ইঞ্জিনিয়ারটা করবে কি, ইন্ডাস্ট্রিটা কই? নেই, ইন্ডাস্ট্রি নেই। আমরা অনেকেই মানে মজা করে বলি না, তাই জন্য এনইপি 2020, যদি এনইপি 2020 বা আত্মনির্ভর ভারতের কথা বলি, এরা একটাই ট্যাগলাইন বলছে, জব গিভার নয়, জব সিকার নয়, তৈরি করতে হবে জব গিভার। একদম, এটা দিস ইজ দ্য ট্যাগলাইন অফ এনইপি 2020। আর এটাকে বলতে গেলে আরো অনেক কিছুই বলতে হয়, যে এর মেন ফোকাল পয়েন্ট কি। এর আগে তো এটা বলাই হলো যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে কিন্তু এরা প্রায়োরিটি দিচ্ছে, এবং আগামী 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, একদিন তো এটা কেউ জানেই না, অনেকে এই ব্যাপারে অবহিত হয়নি। এটা একটা সমস্যা হবে নাকি? আবার কি মনে হয়, এই তো অর্ডার বেরিয়ে গেছে, এটার অর্ডার আছে কি আগামী যে সিবিএসই 10th হবে তাতে 3rd ল্যাঙ্গুয়েজও থাকবে। এনইপি 2020 কে ফলো আরেকটা ল্যাঙ্গুয়েজ চাপিয়ে দেওয়া হলো। এটা কিন্তু খুব একটা না, ওরা ল্যাঙ্গুয়েজে সিবিএসই, আমার মেয়ে পেয়েছে 12-এ 97-96 প্রচুর নম্বর পায়, হিন্দিতে একটু কম পায়, কিন্তু ইংলিশ বাংলায় প্রচুর দেয়, বাংলা ইংরেজি আইসিএসসিও দেয়, বাংলা বোর্ডও দেয়, ল্যাঙ্গুয়েজে কিন্তু ভালো নম্বরটা পাওয়া যায়। নম্বরটা পাওয়া যায় নিঃসন্দেহে, তবে একটাই হিন্দিটা একটা পড়তে হবে, ইংরেজি বাংলা তো সবই পড়তো না। এবার ব্যাপারটা কি হচ্ছে, আপনি যখন আপনার এটা করবেন, ধরুন কেউ আর্ট, ও বেস্ট অফ 5 উচ্চ মাধ্যমিক, এটা যদিও 10th এর নিয়মটা করছে, 10th-এও তাহলে সেখানে সিজিপি এর কিছু একটা কায়দা থাকবে, মানে যাতে ওটা যদি বেটার হয় কিছু একটা থাকবে। হ্যাঁ, এটা তো বটেই, ওকে এক্সট্রা পড়তে হবে। এই সময়টা ওইদিকে যাচ্ছে, তার যেদিকে ন্যাক, যেদিকে হয়তো সে র্যাঙ্ক করছে, সেদিকটা একটুখানি না, এখানে ন্যাক আসছে না, 10th-এ করছে। 10 করলেও তাকে তো ওই সময়টা যাবে, সময় যাবে, ওর তো সাবজেক্ট কমছে না স্যার, সময়টা চলে যাবে, ওকে তো দুটো মানে সাবজেক্ট তো কমছে না, ওটা এক্সট্রা, এই জন্য বলছি সময়টা যাবে। তো আরেকটা আপনার প্রশ্ন, যে এনইপি যেটা হলো, সেখানে স্কুলে এই কয়েক বছর ধরে চালু হয়েছে, তো বাংলা মিডিয়ামের প্রভাব কতটা এবং কতটা এটা যুক্তিযুক্ত বাংলা মিডিয়ামে? আমি ইংলিশ মিডিয়ামে কেন আসছি না? বাংলা মিডিয়ামের যুক্তিযুক্ত এটাই যে আপনি যদি বলেন যে পাস ফেল, আপনি কি বলেন, নিশ্চয়ই পাস ফেল চান,
NEP 2020 কিন্তু বলছে পাস ফেল চালু হোক। খুব দরকার। কি বলছে এরা? বলছে 5-এ আমরা দেখবো কে পাস ফেল করলো, আমরা দেখবো 8-এ কে পাস ফেল করলো, এবং তাদের 2 মাস সময় দেবো সাপ্লি এক্সাম দিয়ে পাস কর। মানে কি, আমি ওকে ফেল করে সারা বছর বসিয়ে রাখবো না, বন্ধুচ্যুত করবো না, ঠিক আছে, কিন্তু ওকে পাস, ওকে তৈরি করে নেবো, যোগ্যতা সম্পন্ন যাতে হতে পারে। হ্যাঁ, তাহলে NEP 2020-র মধ্যে পাস ফেল আছে, NEP 2020-র মধ্যে এটা কি, এটা হচ্ছে এই মুহূর্তে 2025 সালের রেজাল্ট। 2000 এটাকে বলছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। আর NEP 2020-র পর যখন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023 পাবলিশ হলো, ওরা বলেছিল HPC হোলিস্টিক প্রোগ্রেস কার্ড, রিপোর্টটা জোরে নি। তো তাতে এতে কি আছে? এতে শুধু আপনার একাডেমিক্স নয়, নানান রকম ওর যে স্কিলস, মানে NEP 2020 বলছে 21st সেঞ্চুরি স্কিলস, কমিউনিকেশন স্কিলস। আপনি একটু বললেন আমি নাকি কথা ভালো বলতে পারি, তো কমিউনিকেশন একটা স্কিল। ঠিক তেমনি হচ্ছে তার পার্সোনালিটি কিভাবে ডেভেলপ হচ্ছে, খুব দরকার। তার অ্যাস্থেটিক বোধ, নান্দনিক বোধ আছে কিনা, সেটা শিল্পর মাধ্যমে হতে পারে, সে কিরকম স্মার্ট, সাহিত্য সব দিকে তার খেলাধুলা। এরা যে একদমই খেলাধুলো, এরা যে প্যারামিটার করেছিল আমাদের বিগত সরকারের আন্ডারে, আমাদের স্যারেরা ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের মারফতে যে এই যে রিপোর্ট কার্ডটা পাবলিশ হয়েছিল, তাতে যে স্কিলসগুলো দেখা হচ্ছে সেই প্যারামিটারগুলো NEP 2020-এর সাথে পুরো মেশে না। কিন্তু যেহেতু NEP 2020-কে মান্যতা দেওয়ার ফলে ওয়েস্ট বেঙ্গল স্টেট নিউ এডুকেশন পলিসি 2023 সেটা মানে অ্যাডপ্ট করা হয়, তার জন্যে অবভিয়াসলি এটা কিন্তু প্রথম স্টেট আজ অবধি, এই যে এত বছর ধরে মানে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষানীতি, প্রথম শিক্ষানীতি। তো যাক, সেই শিক্ষানীতি হওয়ার পরে কিছুটা তাদেরকে কাজ করতে হয়েছে, তাদেরকে NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023 সেই ফ্রেমওয়ার্ককে ফলো করার জন্যে তাদের কিছু পাবলিকেশনে কাজ করতে হয়েছে, তাদের এই রিপোর্ট কার্ডটাও পাবলিশ করতে হয়েছে, যাতে কিছু স্কিল বেস আমরা শুধু বাচ্চার একাডেমিক্স দেখি না, আমরা বাচ্চা কিভাবে মিশছে না মিশছে, কিভাবে ডেভেলপ হচ্ছে সেটাকেও আমরা দেখি। তো এরকমই কিছু কথা NEP 2020 বলেছিল। এটা শুরু হচ্ছে 1 থেকে, এটা শেষ হচ্ছে 8 অবধি, তাহলে তার নিরবিচ্ছিন্ন কিভাবে প্রোগ্রেস করছিল। কিন্তু NEP 2020 আর এই নিরবিচ্ছিন্ন যে CCE কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সেটা আর নেই, এখন হয়েছে, এটা ছিল হোলিস্টিক ডেভেলপমেন্ট বলছিলাম আর CCE বলছিলাম, দুটোকেই একসাথে বলছিলাম, এখন ওটাকে মার্জ করে দিচ্ছে, বলছে কন্টিনিউয়াস অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট। এটা এবং এই জন্যে এর মধ্যে আমরা যখন NEP ট্রেনিংগুলো নিয়েছি, বারবার বলছি এন্টারপ্রেনারশিপের ডেভেলপ করতে, বারবার ভীষণ দরকার, ভীষণ দরকার। আমরা ফালতু করবো কেন? শিল্পোদ্যোগী এত বাড়ছে, শিল্পটা সে আমার পূর্বস্থলী, গ্রামের বেল্ট, গাছ, কৃষি, এটাও শিল্প হতে পারে। আমি সামার প্রজেক্ট হিসেবে মাশরুম প্লান্টেশন, আলু নিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে, রাখতে পারছে না, এদের নেই, প্রফেশন নেই সেরকম। হ্যাঁ, সব জায়গায় এরকম আছে, শুধু পূর্বস্থলী কেন, কাটোয়াতে আছে বেশ কিছু। মাছ কত যে মাছগুলোই খাই, সব মাছই তো বিষাক্ত, কারণ খাদ্যর যে ভেজাল, মানে এই নিয়ে আমি কিছুদিন কাজ করছি 2024-25 থেকে। ফুড অ্যাডাল্টারেশন পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর রকম বেড়ে গেছে, আর আমরা নিজেরা ফুড এসআই পরীক্ষা দিতেও গেছিলাম, তো সুতরাং আমরা নিজেরা সেই পরীক্ষায় কিরম হয়েছে আমরা নিজেরাও দেখেছি। যার ফলে এই মানে যদি বাচ্চাদের ছোটবেলা থেকে এগুলোকে শেখানো যায় যে কিভাবে নিজের ডেইলি লিভিংটা কে বেটার করা যায়, তাই না? ভেজাল সে খাবে কেন? সে ডেইলি নিজেরটাকে যদি অর্গানিক ভাবে চাষ করতেও শেখে, সবাই করছে আজকাল, কিন্তু ফার্মিং এর দিকে ঝোঁক, স্কুলগুলো সেরকম, হ্যাঁ, কিচেন গার্ডেন হচ্ছে, কিচেন গার্ডেনের মাধ্যমে মিড ডে মিল, হ্যাঁ, সেখানে সাপোর্ট দিচ্ছে। একদমই, আমার স্কুলে কিচেন গার্ডেন থেকে অনেক কিছুই নেওয়া হয়, অনেক স্কুলেই এটা কিন্তু মানে রীতিমতো হয়েছে। তাহলে এই যে ভেজালটা কমবে, হ্যাঁ, ভালো জিনিসটা পাবো। একদম আমরা গোবর সারই ব্যবহার করি ওই দিকটা। তো এছাড়াও গোবর সার ছাড়াও নানান রকম সার আছে, মানে অনেক মাইক্রো অর্গানিজম আছে, তাই দিয়ে সার করা যায়, কে বায়ো কন্ট্রোল বলছে। তো এগুলোও করা যেতে পারে, তো এগুলোই শিখতে বলছে।
এগুলোকে নিয়েই পড়তে বলছে, কি তার মানে সে তার যেদিকে ন্যাক, এবং এই জন্য মানে শুধুমাত্র মুখ বুঝে পড়াশোনা করলেই যে মানুষ হবে তা নয়। এই এনইপি যেটা ইয়ে করছে যে বা এনসিএফ, হ্যাঁ, এক্ষেত্রে একটা ছাত্রের যত গুণাবলী আছে যে কোনো একটা উদ্ভাসিত হতে পারে এবং সেখানে সে রিস্ক করতে পারে একদম, যাতে রোজগেরে হতে খুব ভালো রোজগেরে হবে। শুধু রোজগেরে না, একটা ভালো প্লেয়ার তৈরি হতে পারে, সে অল ইন্ডিয়া একটা প্রতিষ্ঠা লাভ করতে পারে, একজন গায়ক হতে পারে, একজন ভালো বাচিক শিল্পী হতে পারে, একজন শিল্পোদ্যোগী হতে পারে, একদমই সবকিছু। এই জন্যই তো কন্টেন্ট ক্রিয়েশনটাকে একটা কোর্স করেছে। একসময় শুধু ওই মুখ বুঝে যারা পড়তো তারাই ভালো ছেলে, অন্য কিন্তু প্রত্যেকের প্রতিভা আছে, প্রত্যেকটা একটা না একটা দিকে তার প্রতিভা আছে। একদমই, হ্যাঁ, এটা দরকার, এটা ঠিক, খুব অ্যাপ্রোপ্রিয়েট। এবং এই ল্যাঙ্গুয়েজের কথাটা তো আগেই বললাম। এবার এনসিএফ এ কি করেছে, এনসিএফ এ এখানে এনসিএফটা একটু বলুন। হ্যাঁ, এনসিএফ এ এখানে আমরা আগে আমরা কি জানি, আমাদের স্টেজটা যেটা সেটার সাথে এনসিএফটা ম্যাচ করবে না। এটা বলছে 5+3+3+4, ঠিক আছে? তাহলে 5 বছর মানে 3 বছর থেকে 8 বছর, মানে ক্লাস 2 অবধি সে তার ফান্ডামেন্টালস তৈরি হবে। এভাবে কি আমরা বলি? না, আমরা কি করি 1 থেকেই অ বলতে শেখ, এইটাই করি না। বলছে একটা বাচ্চা 3 বছর থেকে 8 বছর অবধি ফান্ডামেন্টাল তৈরি হবে, বেসিকটা। হ্যাঁ, যে সব কিছু সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। তারপর হ্যাঁ, তারপর এই গেল 5, তারপর গেল 3, মানে 3 মানে ও ক্লাস 2 থেকে 5 অবধি তার তৈরি হবে আপনার হচ্ছে প্রিপারেটরি ক্লাস। এবার আসছে লেখাপড়ার ব্যাপার, এবারও প্রিপেয়ার হচ্ছে, আগে ধারণাটা নিয়ে নিই, হ্যাঁ এবারে শুরু করছে। হ্যাঁ, তাহলে কি এখানে বাচ্চাটা চাপ কমলো না? কারণ ক্লাস 2 হওয়ার পর তাকে মানে লেখাপড়ার উপরে বেশি জোর দিতে বলছে। 3 থেকে 5 হলে আবার আরো 3 বছর, এই 3 বছরকে বলা হচ্ছে মিডল ক্লাস, মানে যেটাকে জুনিয়র হাই বলি, সেটা কিন্তু 6 to 8। হ্যাঁ, মিডল ক্লাস, মিডল স্কুল। আপনি দেখবেন বিদেশি সিরিয়াল বা নাটকে সবসময় মিডল স্কুল বলে, এবং মিডল স্কুলের ভীষণ 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 সবচেয়ে শেখার বড় জায়গা। সবচেয়ে আমার মেয়েকে তৈরি করেছি, সবাই আমাকে প্রশ্ন করে যে তোমার মেয়ে সিবিএসসি বোর্ড থেকে 98 পেয়ে 10th পাস করেছে, এবার 12-এ 96%, 95% পেয়ে পাস করলো সিবিএসসি থেকে। হ্যাঁ, তো কি করে তুমি ম্যানেজ করো? তুমি তো অনেক দূর যাতায়াত করো, কি করে ম্যানেজ করো? আমি ওই করোনার সময় ও এই মিডল স্কুলেই ছিল, তখন ঘেঁটি ধরে দুজনে মানে বসে বসে পড়তাম, অনলাইন পড়া হতো, খুব ভালো। তার ওই সময়টাই ওকে খেলার চলে পড়া, হ্যাঁ মজা করে পড়া, একদম বেসিকটা ওই সময় ক্লিয়ার করে দিয়েছিলাম। ওই সময় প্রচুর বই ঘাঁটতাম, প্রচুর রেফারেন্স ঘেটে ওকে সব রকম বই দেখিয়ে ওকে তৈরি করেছিলাম। তাই আজ আমার মেয়ে এখনো পড়ছে, কারণ ওর তো রিনিট দিতে হবে, একটা নতুন অভিজ্ঞতা। তো তাই জন্য আজও ও পড়ছে, আমি এখানে বলতে পারছি। তাই মিডল স্কুলের গুরুত্ব খুব বেশি। অথচ আপনারা বলেন তো হাই স্কুলের 6 to 8 কে কি গুরুত্ব দেওয়া হয়? না, হয় না। কিন্তু এখানে এগুলো চলবে না। এবার আসছে লাস্ট স্টেজ ক্লাস 4, 9 to 12 কে একদম আলাদা করে দিয়েছে, ক্লাস 4, বুঝলেন? এটাকে বলছে আপনার সেকেন্ডারি। এবং এই এর বৈশিষ্ট্য এটাই যে ওকে এই সময় ও কম্পিটিটিভ ওয়ার্ল্ডের জন্য ওকে তৈরি হতে হবে এর মধ্যেই, হ্যাঁ, একদম সিট টাইম, একদম। হ্যাঁ, এবং এর যেটা ব্যাপার যেটা হচ্ছে ফোকাস সাবজেক্ট স্পেসিফিক, আমি দেখে বলেছি সাবজেক্ট স্পেসিফিক লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা মানে হায়ার থিঙ্কিংকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, সবচেয়ে উচ্চ মানের চিন্তন। তার আগেই হয় ক্রিটিক্যাল থিঙ্কিং, কি আপনি বিশ্লেষণ করছেন, এটাই 21st সেঞ্চুরি স্কিল। ডিসিশন মেকিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, অ্যাস্থেটিক, হ্যাঁ, কমিউনিকেশন স্কিল, হ্যাঁ 5C আছে, 5C এর মধ্যে এগুলো পড়ে, কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, জীবনের একটা প্রধান অধ্যায়, প্রধান ব্যাপার। হ্যাঁ, এখানে সে নিজেকে ঠিক করবে, কোন রাস্তায় যাবে, কি করবে, এবং কেন ওই বাচ্চাগুলো কেন যাবে সব ঠিক করে ফেলবে। বাচ্চাগুলো ড্রপ এই জন্যই দিচ্ছে কি কোয়েশ্চেন গুলো ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক হচ্ছে, তো সেগুলো তাদের স্কুলেই শেখাতে হবে না। এই ব্যাপারটা খুবই দেখা দরকার। আমার ভালো মুখস্থ বিদ্যাটা নয়, এসব নিজের থিঙ্কিং এর উপরে, কনসেপ্টের উপর লিখতে হবে। একদম, তুমি কি ভাবছো তুমি সে সম্পর্কে, এটা খুব দরকার। হ্যাঁ, মানে আমার লাগে যে আমার ছেলে আইসিএসসি বোর্ডে পড়ে, সেন্ট জেভিয়ার্সে, ক্লাস 8-এ।
তো সে নিজে বানিয়ে এর মধ্যে লেখার একটা প্রবণতা এসে গেছে। হ্যাঁ, আমি স্কুলে নিজে কোনোদিন বেশি পড়তাম না, কিন্তু আমি বরাবর নিজে খুব লোকে এত সুন্দর ভাষা দিয়ে লিখেছে, হ্যাঁ নিশ্চয়ই বই পড়ে লিখেছে, আমি আদৌ বইটা পড়িনি, ভাষাটা ছিল, আমি ভাষা বরাবর সুন্দর করে লিখতে পারতাম, তো হ্যাঁ ইংরেজি বাংলা সব কিছু। তো সেরকম লোকে ভাবতো যে বাহ এত ইয়ে, কিন্তু আমি পড়তাম না, হ্যাঁ খুব বেশি বই মুখে ছিলাম না, নিজে থেকে সেটাও পেয়েছে। তো সে নিজে এর মধ্যে দেখেছি যে কোনো কিছু একটা স্কুলে দিল, সেই স্কুলের ওই মূল ওই মুখস্থবিদ্যা না করে নিজের থটটা অ্যাপ্লাই করার চেষ্টা করে। তা আমি বলি যে এখনই করিস না, আর 2 বছর পরে করবি, হ্যাঁ এখন অন্তত বইটা ভালো করে পড়। তো এই নিজের যে একটা থিঙ্কিং, হ্যাঁ নিজের যে একটা চিন্তা ভাবনাটা খুব কিন্তু দরকার। হ্যাঁ, তা নাহলে সে নিজের একটা থট ওই পুরো উগলে দেওয়া, বইটা নোট মুখস্থ করে গিয়ে লিখে দিয়ে এলাম, হ্যাঁ কিচ্ছু লাভ নেই, কোনো লাভ নেই, লাভই নেই। ওরকম ভাবে পড়তেই মানা করছে। তো এটা কি বলছে, এই কি গোল এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং একটা টাইপ অফ লার্নিং, সেটা হচ্ছে লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স। তাহলে আপনাকে ওকে কি করতে হবে, অভিজ্ঞতায় ঠেলে দিতে হবে, হাতে কলমে করতে হবে। হ্যাঁ, স্কিল বেসড লার্নিং, ওকে হাতে কলমে করতে দিতে হবে যাতে ওর এক্সপিরিয়েন্স হয়। আর্লি ভোকেশনাল এক্সপোজিশন, তো ওকে ভোকেশনালি যে আপনার যেভাবে ও নিজে স্বাবলম্বী হতে পারবে সেই দিকেই ওকে নিয়ে যেতে হবে। এবং এগুলো খুব ভারী ভারী শব্দ তা কিন্তু নয়, কারণ কি এই যে এনইপির ক্লাস নেওয়ার একটা পদ্ধতি আছে কিন্তু, বৃত্তিমূলক শিক্ষা, প্রফেশনাল, এক্ষেত্রে সে যেটা যার পক্ষে সহজ পাচ্ছ, হ্যাঁ সহজলভ্য যার কাছে। এবার একটা টিচার ওকে 10-12 বছর দেখছে, জানছে না যে ও কিছু ভালো সে বুঝতে পারবেন নিজে, সেটাই তো লেখার জন্য এইটা যে আধা এনইপি ফলো করে, এখানে তো ওটাই লেখার কথা ছিল। যে কি করেছে দিদিমণিরা আমি জানি না, কি করেছে স্যারেরা, কিন্তু আমার মতে বলে আপনি এইটা কিন্তু টিচারদের সেরকম তৈরি হতে হবে। হ্যাঁ, ওই জন্যই তো বলেছে 50 আওয়ারের ট্রেনিং নিতেই হবে নিষ্ঠা থেকে, না হলে কিন্তু পোর্টাল থেকে। হ্যাঁ, মানে নিষ্ঠাটা বলছে, নিষ্ঠা কিন্তু ওই ট্রেনিংটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। এবং ওতে ভার্চুয়াল ল্যাব আছে, খুব মজার, আপনারা করুন, মানে আমি তো করেছি আগেই, কিন্তু আপনারা করুন, আপনাদের ভালোই লাগবে। আর একটা জিনিস যেটা এখানে আমরা আগে কি বলতাম, টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, না এখন বলছে লার্নিং টিচিং মেটেরিয়াল, মানে LTM। মানে কি আপনি যেরকম, আমার স্টুডেন্টটা যেরকম, তার জন্য আলাদা টিচিং লার্নিং মেটেরিয়াল হতে হবে। এখন কি আগে আমরা কি করতাম, লেসন প্ল্যান, এখন বলছে ইউনিভার্সাল লার্নিং ডিজাইন। এটা অনেক পুরনো শব্দ, নতুন কথা নয়। এর মধ্যে লেখাই আছে যে আমার 80 পায় তাকে আমি কি প্রশ্ন ধরবো, যে আমার পড়া বলেই না তাকে আমি কি প্রশ্ন ধরবো, যে আমার মাঝারি 3টে ভাগ আছে। ইউনিভার্সাল লার্নিং ডিজাইন মানে কিছুই জানা না, তাকে মুখ খুলতে হবে, খোলাতে হবে, নাহলে মুখ না খোলালে হাতে পায়ে কর একদম। হ্যাঁ, যেভাবে হোক ওকে তৈরি করতে হবে। আপনি কি বললেন, এটা হচ্ছে লার্নিং স্টাইল। এক একটা বাচ্চার এক রকম লার্নিং স্টাইল আছে। অনেকে হচ্ছে ছবি দেখলে ভালো বলতে পারে, তাহলে এবার টিচারকে ক্লাস ওরকম সিটে বসে পড়লাম, এরকম বসে দিলে হবে না। আচ্ছা, তাহলে ক্লাসের পদ্ধতিটাও বলি, বোর্ডটা ইউজ করতে হবে। বোর্ড নয়, পদ্ধতি হচ্ছে স্মার্ট ক্লাসে সবকিছুই পাওয়া যায়, স্মার্ট ক্লাসে হয় না থাকলেও, কিন্তু মিনিমাম একটা যদি সে অনেক টিচারের বোর্ডে হবে না স্যার, অ্যাক্টিভিটি করাতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভিটি তো আছে, মিনিমাম আমি দেখি কিছু ছবি এঁকে বোঝানো একটা জিনিস দেখেছি, কিছু জিনিস বাচ্চারা বুঝতে পারে না। হ্যাঁ, বিশেষ করে প্রাইমারি বা এইটা হচ্ছে একটা মিনিমাম একটা বোর্ডে কনসেপ্টটা দেওয়ার জন্য একটা ছবিটা আগে আঁকে, কিন্তু সেটা অনেকে আঁকে না, ওই পরিশ্রমটাও করতে চায় না, ওই চেয়ারে ঘুম করেছে বসে। হ্যাঁ, অনেক আমি নিজে এই যে আঁকাটা দাঁড়িয়েই পড়াই, এই আঁকাটা হচ্ছে আপনার যারা মুখ বধির বাচ্চা তাদেরই এটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ওকে কি করে দিচ্ছেন, আপনি ওকে কনসেপ্ট করে দিচ্ছেন থ্রু ড্রয়িং। আপনি কি করে বোঝাবেন? আমরাও ক্লাস নিই তো মুখ বধির, আমার একটা বাচ্চা ইউনিভার্সাল লার্নিং ডিজাইন ফলো করছি, মানে আমার একটা ইনক্লুসিভ স্কুল, মানে প্রতিবন্ধী স্টুডেন্ট থাকবে, একটা মুখ বধির থাকলো, আমি ওকে একে বললাম এরকম করলাম, যেরকম আমরা সাধারণই করি, যে জল বা বৃষ্টি যাই বোঝাতে চাইছি, কিন্তু আমি ওকে একেও দেবো, একে দেখলে ও নিজেই বলবে, নিজেই মুখ খুলবে, নিজে বলবে, মানে ইয়ে করতে হবে। হ্যাঁ, সে মুখ বধির হলেও সে কিন্তু ওটা নিজে বোঝাতে, এটা হচ্ছে কনসেপ্ট ম্যাপিং। হ্যাঁ, এবার সেক্ষেত্রে এখানে ক্লাস কি করে নিতে হবে, ক্লাস নেওয়ার মধ্যে টাইমটা ভাগ করে দিতে হবে। একটা আপনার এখানেই এসে আমি হাইব্রিড মোড বলেছিলাম, হাইব্রিড মোড হচ্ছে কিছুটা অনলাইন কিছুটা অফলাইন। তো এই ব্লেন্ডেড মোডটাই হচ্ছে বেস্ট মেথড ফর এনইপি 2020। ওদেরকে একটা ইন্ট্রোডাকশনাল ভিডিও আগে দিয়ে দিতে হবে,
ঠিক আছে, না হলে হাইব্রিড মোডটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার ওরা দেখে নিল যে আমি ফ্যালো সংশ্লেষ পড়াতে চলছি, ঠিক আছে, এবার ওদেরকে সেই ভিডিওটা দেখে এবার প্রশ্ন ধরবো, হ্যাঁ কতটুকু বুঝেছো, একেই বলছে প্রিভিয়াস নলেজটা ওদের দেখে কি কি নিলাম। দরকার সালোকসেন্সে, হ্যাঁ সেগুলো না কি কি দরকার তো ধরুন আমি পড়াবো, সেগুলো আপনি পড়াবেন, হ্যাঁ কিন্তু তার আগে কনসেপ্টটা তৈরি করতে হবে। ও তো জানে না গাছের পাতায় রান্না হয়, গাছের পাতায় রান্না হয়, হ্যাঁ, এবং সেই কি কাজে লাগে এইটুকুই লিখতে পারছে না তো, লিখতে পারছে না, ওইখানেই গিয়ে এবার সেটার পর তাদের সেখান থেকে পড়িয়ে আবার ভিডিওর মাধ্যমে টিএলএম এর মাধ্যমে, হ্যাঁ, বা এলটিএম যে নামে বলুক তার মাধ্যমে করে কিছুটা অ্যাক্টিভিটি রাখতে হবে, কিছুটা অ্যাক্টিভিটি দেখে কিছু কোয়েশ্চেন আনসার ধরতে হবে এবং হোমওয়ার্কও দিতে হবে তাদের, তাহলে লিখতে বোর্ডেও লিখতে হবে এবং তাদের লেখাতে, এগুলো এটা করানো যায়, মানে এগুলো যে পুরো অবাস্তব তা নয়, একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমও না স্যার, আমি তো প্রজেক্টর কিনে নিয়েছি। না না কিনেছেন, কিন্তু আপনাকে আমি প্রজেক্টরেই দেখিয়ে দিই। হ্যাঁ ট্রেনিংটা নিতে হবে ভালোভাবে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ টিচারদের ট্রেনিংটা ভালোভাবে নিতে হবে, তাহলে সে ট্রেনিং দিতে পারবে না, সেভাবে শেখাতে পারবে না, ওখানে গ্যাপ দিলে মানে আপনারা টিচাররা গ্যাপে পড়ে যায়। একদমই, আপনারা যদি কনসেপ্ট বিল্ড করতে চান, আপনারা চান আপনাদের বাচ্চারা স্কলারশিপ গুলো পাক, ইনকাম মেরিট হোক বা যে কোনো স্কলারশিপ পাক, ক্লাস 10-এর সিবিএসসি স্কলারশিপ তো উঠে গেছে, যেটা 10th-এর হতো, মানে সবই তো উঠে গেছে, 11-এ হতো কেভিপিওয়াই উঠে গেছে, তো যাকে এই জন্য কনসেপ্ট, বা আপনি যদি আপনার বাচ্চাদের নিজের বাচ্চাকেই পড়াতে চান, বা আপনার স্কুলের বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করেন, কনসেপ্ট বিল্ডিং এর জন্য আপনাকে 3D ভাবে মানে অডিও ভিজুয়াল করেই পড়াতে হবে। কিছু বাচ্চাদের পুরো ক্লাসের কনসেপ্ট বিল্ড কিছুতেই লেকচার মেথডে হবে না, তার জন্য স্কুলে অনেক স্কুলেই আছে, প্রজেক্টর নেই, আমার স্কুলে ছিল না, আমি কিনেছি, 7,000 টাকা মাত্র লেগেছে, দরকার প্রজেক্টর, স্কুল দিক না দিক আমার কিন্তু খুব ক্লাস নিতে মানে হ্যাঁ আমার টাইম পরিশ্রমটা অনেক কমেছে, কারণ আমি একটা এন্ড অফ দ্য ক্লাস একটা প্রিলিমিনারি আইডিয়াটা পেয়ে যাচ্ছি। আর ভর্তি এত লোকের ইউটিউব রয়েছে, ভর্তি লোকে রয়েছে, তাদেরকে কনসেপ্ট বিল্ড করুন, তারপর আবার ছবিটা দাঁড় করিয়ে মানে আমাদের ভিডিও বানানো, ছবি দেখে জিনিসটা তারপর পড়ানো অনেক সোজা হয়ে যায়। একদমই, আমরা প্রজেক্টর ইউজ করি। এই বইটা কি, এই বই হচ্ছে 2D 2 ডাইমেনশনাল, এই বইয়ের মাধ্যমে তো সে ওই কালো কালো অক্ষর, যদিও ছবিটা রঙিন, বইটা রঙিন হয়েছে, আমরা 2013-র আগে আমাদের বইয়ের আঁকাগুলো কালো কালো, 2013 থেকে রঙিন হয়েছে, তবুও সেটা কিন্তু অত বাংময় হয় না, তাই জন্যে প্রত্যেকটা অনেক আমাদের ডিএম বলুন নামটা বলুন, আগের ডিএম এর, এখন তো শ্বেতা ম্যাম, আয়েশা রানী ম্যাম প্রচুর স্কুলে আমাদের স্মার্ট ক্লাস দিয়েছে, ব্যবহার করুন। স্মার্ট ক্লাস কিছুই না, স্মার্ট ক্লাসে তো, বা আপনাদের স্কুলে যদি প্রজেক্টর থাকে, প্রজেক্টরের মাধ্যমে আপনার ফোন থেকে লাগিয়ে ইউটিউব ভিডিও চালিয়ে দিন, ওরা দেখুক, মজাও পাবে, তাই না? সবসময় কি মানে বকা ছকা ভালো বোর ফিল করবে না, হ্যাঁ বোর ফিল করবে না, ওরা নিজেরাই উত্তর দেবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু মেক দ্য কনসেপ্টটা মাথায় ঢুকে গেলে নিজেরই মুখ খুলবে। এবার আমার ছাত্রছাত্রী তো গুণধর, বাড়ি গিয়ে আর পড়ে না, ওইখানেই তৈরি করে দিতে হবে, অ্যাটলিস্ট ক্লাসে আমরা তৈরি করতে পারবো, কারণ ডাক্তার ওষুধ দিল, বাড়িতে ওষুধটা খেলো না, তাহলে তো রোগী ছাড়বে না, সেই পরিবেশ আমাদের এখানে নেই যে বাড়িতে গিয়ে সব খাবে, হ্যাঁ সেই পরিবেশ বাড়ি থেকে পড়বে, সে পরিবেশ নেই, গার্জেনরা একদমই স্কুলেই তৈরি করতে হবে। একটা বড় অংশ এখন এরকম, বাকিবল নয়, অত্যন্ত কোয়াইট ইনডিফারেন্ট। আর আমার বেলটা তো সব নেশা করে একদম, আর তারপরে গেমসের নেশা, ওরে বাবা, তাই আমি প্রচুর খেলার জিনিস কিনেছি, ওদেরকে সবসময় অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে, সেটা খেলা হোক, খেলতে দাও, বা ভয় দেখানো হোক, তোমায় খেলতে দেবো না। এবার যে স্কুলে মাঠ নেই, ভালো ভালো ইনডোর গেমস আছে, আজকাল তো এই খেলার মাধ্যমে বাচ্চারা এগিয়েও আসছে, তাই না? এখন তো আমাদের হুগলির মেয়ে ক্রিকেটার, তাই তো, তাহলে সুতরাং আমাদের এখান থেকে স্পোর্টস পার্সন আছে তো, সেই খেলাটাকে স্কুল লেভেলে, স্বপ্না বর্মন, হ্যাঁ রিচার কথাই বলছি, তো এরা যখন রয়েছে, তাছাড়া জিমনাস্টিকে ভালো করতে পারে, আমাদের টিটিতে আমাদের বাচ্চারা খুবই ভালো, নর্থ বেঙ্গলে, এদেরকে এই খেলার মাধ্যমে, আপনি যদি চাকরিই দিতে চান বাচ্চাদের, আপনি যদি চান আপনার বাচ্চারাও চাকরি পাক, যেটা এনইপি 2020 বলছে, সেটা তাতে তো খেলার একটা গুরুত্ব আছে, এখন প্রাইমারি টিচারেও কিন্তু খেলা দেখা হচ্ছে, সে এনসিসি করে কিনা দেখা হচ্ছে, স্কাউট গাইড করে কিনা দেখা হচ্ছে, তাহলে 5 নম্বর রেখেছে,
তাহলে এইসব তো আমাদের স্কুল থেকেই করে দিতে হবে, ওদেরকে এনগেজ রাখতে হবে অ্যাক্টিভিটির মাধ্যমে। বাচ্চা থেকেই অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে, তাহলে এরা ভালো হবে, তাদের যে সেকেন্ডারি পোর্শনটা ভালো হবে, হ্যাঁ, মিডলটা ভালো হবে, হ্যাঁ, এবং হায়ারটা আরও ভালো হবে। কাজেই আমরা আজকে এখানেই মোটামুটি গুছিয়ে আনছি। আমি একটু এনইপির মেন ফোকাসটা একটু বলে নিই স্যার। শর্টে বলুন। হ্যাঁ, আমাদের এরা মূলত আগেই বলেছি স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, 3 ল্যাঙ্গুয়েজ বলেছে, আর কন্টিনিউয়াস হোলিস্টিক অ্যাসেসমেন্ট বলেছি, মাল্টিপল এন্ট্রি এক্সিট, এটা স্যার ভালোই জানেন, যখন তখন মানে ক্লাস শুরু করা যায় এবং ছাড়াও যায়, এই বেনিফিটটা রয়েছে। মাল্টিডিসিপ্লিনারি এনআরএফ মানে রিসার্চের স্কোপ, আপনি জানেন তো এমফিল তুলে দিচ্ছে, তো রিসার্চের স্কোপ স্কুল লেভেল থেকেই হচ্ছে। আর ইনক্লুসিভিটি যেটা আমি বলছি যে সকলকে নিয়ে পড়া, এবং ডিস্টেন্স লার্নিং বা হাইব্রিড লার্নিং এর উপরে ফোকাস করছে। এগুলো হচ্ছে মেন ইস্যু, ড্রপ আউট রেট কমানো, এনরোলমেন্ট, জেন্ডার ইনক্লুশন, এগুলো হচ্ছে মেন ফোকাস অফ এনইপি 2020। আমরা শেষ করে প্রায় এসছি, তো আমাদের একটুখানি দু লাইন একটু গান শুনে নেবো। হ্যাঁ, নজরুল গীতি, কাজী নজরুল ইসলামের জন্মদিন আমাদের 25-26 মে, তো কিন্তু প্রকৃতপক্ষে 24 মে তিনি যে বছর জন্মেছিলেন সে বছর কিন্তু 24 মেই তার জন্মদিন ছিল বাংলা হিসেবে। তো সেই জন্য আমরা আগামীকালই এটা প্রকৃতপক্ষে তার জন্মদিন, তো সেই উপলক্ষে আমাদের বরেণ্য কবি, বাংলার বিদ্রোহী কবি এবং আমাদের অত্যন্ত মনের কবি, প্রিয় কবি, আমাদের সঙ্গীতাচার্য একজন, হ্যাঁ, এবং শিশু সাহিত্যিক, কবি, একজন সমাজ সচেতন মানুষ, একজন স্বদেশ প্রেমী, স্বাধীনতা আন্দোলনের পুরোধা, হ্যাঁ, এবং কোন দিকে তার ঘাটতি নেই, সব দিকেই তিনি তার চলাচল, হ্যাঁ, বিশাল তার ব্যক্তি, তার চলাচল, হ্যাঁ, কোনো অস্বীকারের কিছু নেই। এবং একমাত্র প্রথম কবি আমাদের বাংলা ভারতীয় কবি হিসেবে যিনি কবিতা লিখে জেলে গেছিলেন, হ্যাঁ, যেমন মাতৃভাষায় আমাদের আন্দোলন করে বাঙালি প্রথম শহীদ হয়েছিল, এবং শহীদ হয়েছিল বাঙালি প্রথম। ভাষা আন্দোলনের ক্ষেত্রে পৃথিবীতে যত আছে ভাষাকে কেন্দ্র করে প্রথম শহীদ হয়েছিল বাঙালি, বাংলা ভাষাভাষী মানুষ, হ্যাঁ, সে ওপার বাংলা তখন একই ছিল আমাদের 1952 সালে। এবং আমাদের কাজী নজরুল ইসলাম যিনি কবিতা লিখে জেলে গিয়েছিলেন, হ্যাঁ, তিনি সে কবিতা আর কতকাল থাকবি বেঁচি, মাটির ঝালা মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল, দেব শিশুদের মারছ চাবুক, বীর যুবাদের দিচ্ছ ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। এটা লিখে তিনি ইংরেজদের কোপে পড়েছিলেন, হ্যাঁ, তিনি দেবী দুর্গাকে আহ্বান করেছিলেন ইংরেজদের আমাদের অসুর শক্তিকে দমন করার জন্য, হ্যাঁ, তো সেটাই তারা অনুবাদ করে তাকে নজরুল ইসলামকে জেলে পড়েছিল। তো আজ এই একজন আমাদের অত্যন্ত প্রিয় কবি এবং আমাদের ভারতবর্ষের এশিয়া মহাদেশের একজন বন্দিত কবি, বরেণ্য কবি নজরুল ইসলামের আগামীকালই জন্মদিন। সেই উপলক্ষে আমরা আমাদের সুমেধা ম্যাডামকে সামান্য কয়েকটা লাইন গাওয়ার জন্য অনুরোধ করছি, তারপরই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য। বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, তমালে কাজল মেঘে শ্যাম তুলি বোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, বনে চলে বনমালী, ললিত মধুর থামে কভু চলে, কভু থামে, কভু চলে, কভু থামে, চাচর চিকুরো বামে, শিখি পাখা দোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, তমালে কাজল মেঘে শ্যাম তুলি বোলায়ে, বনে চলে বন
থাকলো আজকে। আমরা সময় খুব সংক্ষেপ, আমরা অত্যন্ত শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, সমৃদ্ধ হলাম, আমরা একটু গানও শুনলাম। আবার আমরা সুমেধা ম্যাডামকে পাবো আশা করছি, এবং আপনারা নিশ্চয়ই সবাই উপকৃত হয়েছেন। মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে আমরা আপনাদের প্রত্যেকে অভিনন্দন জানাই সুমেধা ম্যাডামকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।